প্রিয় দর্শক, আগামী 24শে এপ্রিল রানা প্লাজা দুর্ঘটনা 10 বছর হবে। এই বিষয়ে আমরা আলোচনা করার জন্য আজকে স্টুডিওতে আছে আমাদের সাথে আমার ভাই রয়েছেন আমিনুর রশিদ চৌধুরী রিপন, নির্বাহী পরিচালক ঐসি ফাউন্ডেশন। আমাদের মাঝখানে আছেন পারুল, সুইং অপারেটর প্ল্যান্টম টেক্সটাইল লিমিটেড, উনি রানা প্লাজার একজন ভিকটিম। আর আছেন মাহমুদুল হাসান হৃদয়, রানা প্লাজা দুর্ঘটনার আরেকজন শ্রমিক। এছাড়াও আমাদের সাথে আছেন ইউনাইটেড স্টেটস আমেরিকা থেকে শাওনা বাদার ব্লাউ, নির্বাহী পরিচালক সলিডারিটি সেন্টার ইউএসএ। সকলকে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রথমে আপনার কাছে জিজ্ঞেস করতে চাচ্ছি, আপনি বলেন আমাদেরকে সেদিন যে আপনি গেছেন কাজে এবং আপনার সামনে যে ঘটনাটা ঘটেছিল সংক্ষেপে আমাদের দর্শকদের একটু বলবেন। 23শে এপ্রিল সকালবেলা আমরা ফ্যাক্টরিতে যাই সবাই। ওই দিনকে আমরা কাজ করতেছিলাম, আমাদের কোনো সমস্যা ছিল না, খুব ভালো মতো কাজ করতেছিলাম। হঠাৎ করে মিডিয়া কর্মী ফ্যাক্টরিতে দেখলাম, আমরা অনেকগুলো মিডিয়া কর্মী দেখার পরে আমরা যারা শ্রমিক আমরা আতঙ্কিত হয়ে যাই। হঠাৎ করে মিডিয়া কেন ফ্যাক্টরিতে? আপনি কয়তলায় কাজ করছেন? আমি 8 তলায় নিউ ওয়েব স্টাইল লিমিটেডে। 8 তলায়, আচ্ছা। তো দেখার পরে আমরা একটু আতঙ্কিত হয়ে যাই, আমরা অনেকেই কাজ বন্ধ করে দিই। তো এরপরে কাজ বন্ধ করে দেওয়ার পরে আমরা একটু পরে শুনতে পাই যে 3 তলায় ফাটল দেখা দিছে, ভবনের 3 তলায় ফাটল দেখা দিছে। এই ফাটল দেখার পরে আমরা সবাই তো কাজ করবে না, পরে ফ্যাক্টরিতে মালিকরা আমাদেরকে ছুটি দিয়ে দেয়। ওই 23 তারিখে ছুটি দিয়ে দেয়। এরপরে আমরা চলে যাই। আমাদেরকে সন্ধ্যার পরে জোর করে আমাদের ফোন দেয়, অনেকের বাসায় যায়, বলে যে আমাদের যদি ফ্যাক্টরিতে না যাই তাহলে আমাদের চাকরি থাকবে না, আমাদের বেতন বোনাস কিছুই দেওয়া হবে না। আমাদের এক ধরনের জোরই করা হয়। পরে আমরা ওই পরের দিনকে আসি সকালবেলা রানা প্লাজার সামনে। আমরা ভবনতে উঠতে চাই না, কিন্তু আমাদের এক ধরনের মারপিট বা ধাক্কায় বা জোর করে আমাদের ভবনে তুলে। তো আমরা ভবনে উঠলাম। 8টা বাজে যেমন প্রতিদিন কাজ করি ওরকমভাবে মেশিন চালু করা হয়েছে। চালু করার পরে 8টা 45 মিনিটে বিদ্যুৎ চলে যায়। আর প্রতিটা ফ্লোরে বিশাল বড় বড় জেনারেটর ছিল। জেনারেটর করার সাথে সাথে কম্পন হয় বিল্ডিংয়ে, মানে সবগুলো জেনারেটর একসাথে অন করেছিল। জি, বিল্ডিং কম্পন হয় এবং বিকট একটা শব্দ হয়, বজ্রপাতের মতো শব্দ হওয়ার পরেই ভবনটা ভেঙে পড়ার পরে তখন আমরা ভিতরে আটকা পড়ি। কেউ চিল্লি কান্নাকাটি অনেক ধরনের এরকম ছিল। আপনার কি হয়েছিল? আমি ভিতরে আটকা পড়ার পরে আমার এইখানে এদিক দিয়ে আমার বুকের আজর, মেরুদণ্ডে বিভিন্ন জায়গায় আমরা কংক্রিট পড়ে লাশের চাপা পড়ি। আমরা 23 জন ছিলাম একই জায়গায় আটকা। আমি একমাত্র বেঁচে আছি 23 জনের ভিতরে। ওনারা মারা গেছেন। আমি দেখছি এগুলা ভুলতে পারি না এখনো। আমরা পানির তৃষ্ণায় তখন প্রস্রাব খেতে হয়েছে। আপনি তো 24 তারিখে বিল্ডিং ভেঙে পড়লো। জি। আপনার 30 জন ভিতরে ছিলেন, কতক্ষণ ছিলেন ভিতরে? আমি 22 ঘন্টা পরে আমি এটা জানতে পারছি। আমি 17 দিন পরে জ্ঞান ফিরে ঢাকা নেটোরে, ঢাকা পঙ্গু হসপিটালে। আপনার মাথায় লেগেছিল? মাথায় লাগছিল, তারপরে কোমরে, বুকে, সারা শরীরে আটকা পড়ছিল। আপনি তো এখন স্টিক নিয়ে হাঁটেন, আপনার পায়ে কি কোনো ব্যথা? আমার স্পাইনাল কর্ড ইনজুরি ছিল। স্পাইনাল কর্ড ইনজুরি এখনো আমার বুকের পাঁজর তো ভেঙে গেছে, 6 ইঞ্চি ভিতর দিকে চলে গেছে। আচ্ছা। আর আমার এর কারণে ডান পা অবশ হয়ে যায়। আগে আমি দীর্ঘদিন হুইলচেয়ারে ছিলাম, এখন হাঁটতে পারি। হুইলচেয়ার লাগে না, কিন্তু স্টিক ছাড়া হাঁটতে পারি। পায়ে ব্যালেন্স না। তাহলে আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে আমরা সবাই রানার নাম শুনি, কিন্তু মালিক ছিল কয়জন? ওটা ভবন মালিক ছিল রানা ছিলেন ভবনের মালিক। আচ্ছা। আর গার্মেন্টস মালিক ছিল 5টা, ফ্লোর ছিল 6টা। ও একটা ফ্লোরে একজন মালিক ছিলেন? হ্যাঁ, 2 ফ্লোরে এক মালিক ছিল, আর প্রত্যেকটা ফ্লোরে একটা করে মালিক ছিল। এবং এরা বিভিন্ন অর্ডার পাইতো না? একই অর্ডার আসতো তাদের কাছে? না, বিভিন্ন বাইরে বিভিন্ন অর্ডার। আপনি কোন সেকশনে কাজ করতেন? আমি ছিলাম 5 তলা ফ্যান্টম টেক্স লিমিটেড। জি। তো ওইখানে তার একটু বলেন তো, মানে আপনার কি কেন মনে হচ্ছে এটা হয়েছে এবং তারপর আপনি কি করলেন?
কারণ তখন ওই যেহেতু 4 তলা সরকারি অনুমোদিত ছিল ফ্লোরটা, বিল্ডিংটা যেহেতু 10 তলা ভবন করেছে, আর জেনারেটর প্রত্যেকটা ফ্লোরে একটা করে জেনারেটর, এই কারণেই আমার মনে হয় যে ওইটা এরকম হয়েছে। কারণ এটা গার্মেন্টস মালিকের আর ভবন মালিকের জন্যই আমাদের আজকে এই দুর্দশা। আপনার কি হয়েছিল? আপনি কি আটকা পড়েছিলেন? হ্যাঁ, আমি যখন ওইটা জেনারেটরটা আগে কারেন্ট চলে গেল, কারেন্ট চলে যাওয়ার পরেই আমি মানে উঠে দাঁড়াইলাম, দাঁড়ায় ঘুরে তাকাইতে দেখি জেনারেটর ছাড়ছে। জেনারেটর ছাড়ার পরে বিশাল বড় একটা শব্দ হয়েছে, মানে এমন শব্দ হয়েছে আমি সবাই মানে চিল্লান দিয়ে উঠছে। কয়টা বাজে? সকাল কয়টা বাজে? সকাল আনুমানিক 9টা কত মিনিট যেন বাজে, তখন 9টা কত মিনিট। হ্যাঁ, এর আগে ইলেকট্রিসিটি ছিল? হ্যাঁ, এর আগে ঠিক ছিল, কারণ আমি হয়েছিল তো 23 তারিখে, 23 এপ্রিলে তো 3 তলায় ফাটল ধরেছিল। আপনারা ফাটল দেখছিলেন? 3 তলায় ফাটল? না, আমরা ফাটল দেখি নাই, কিন্তু ওই মিডিয়া গেছিল, ওইটা শুই না, মানে আলোচনায় আর কি বললো সবাই, এই জন্য আমরা শুনছি। এই জন্য আমরা 24 তারিখে তো ওই ফ্লোরে যাইতেই চাই নাকি। তখন হলে গার্মেন্টস স্টাফ আছে, লাইন শিপ সুপারভাইজার, পিএমজিএম, হেরা আমাদের জোর করে ঢুকাইছে যে তোমরা যদি না ঢুকো তাহলে তোমাদের বেতন ওভারটাইম দেওয়া হবে না, অথবা বেতন ওভারটাইম ছাড়া তোমাদেরকে বের করে দেওয়া হবে, আমাদের আর পরবর্তীতে ওই ইয়েতে নেওয়া হবে না। কারণ আমরা তো গরিব মানুষ, আমাদের পেটের দায় তখন আমাদের বাধ্যগত ব্যাপারে ওইটার ভিতরে কাজ করতে যাওয়ানি লাগছে। এই জন্য যখন 9টা কত মিনিটে যখন জেনারেটর ছাড়ে, তখন ওটা যখন বোমের মতো একটা ভাষ্ট হয়, সবাই আমরা চিল্লান দিয়ে উঠি। চিল্লান দিয়ে আমি দৌড়ও দিছিলাম, সবাই যখন দৌড় দেয় আমি তখন দৌড় দিছি। দৌড় দেওয়ার পরে কিছু দূর যাওয়ার পর এখন কি যে এসে ছুঁইটা মেশিনের রটি আমার এই বাম সাইড দিয়ে ঢুকে পড়ছে, না কোনো ভীমের রটি এসে ছুটে পড়ছে, ওইটা মানে আমি বলতে পারি না। তখন আমার এই জায়গাটা রড ঢুকে যেয়ে আমি ওইখানে আটকা পড়ে যাই, আর পিছনে এইখানে আমার কোমরের হাড় হয়ে গেছে, ফেটে গেছে, আমি হাঁটতে পারি না। এই ডান সাইডের মানে মেরুদণ্ড, স্পাইনাল কর্ডে লাগছিল আপনার? এটা। তারপরে আমার এই যে ডান পাশের কিডনিতে বাড়ি লেগে কিডনি ড্যামেজ হয়ে গেছে। পরবর্তীতে এটা আমার অপারেশনও করানো লাগছে। এখন কি আপনার একটা কিডনি? না, কিডনি 2টাই আছে, কিন্তু কিডনির রাস্তার ভিতরে এই পাইপ দেওয়া আছে। আমি চিকিৎসা এবং অন্য ব্যবস্থা নিয়ে আলাপ করব। মানে প্রশ্ন হচ্ছে যে দেখেন, মানে 4 তলা ফাউন্ডেশন, 10 তলা বিল্ডিং, আবার জেনারেটর যেটা ভাইব্রেট করে, আর তারপরে যে এই মানে এগুলো সে অবৈধভাবে করে ফেলছে, ম্যানেজ করেছে আর কি। আর আমরা শুধু যদিও বাইরে যারা পত্রপত্রিকা আমরা রানার ছবি দেখি, রানার কথা শুনি, এর মধ্যে অনেক আরও মালিকরাও ইনভলভ ছিল। তো আপনারা আপনাদের দায়িত্ব হচ্ছে এনাদের সাথে সমন্বয় করে কাজ করা, ওনাদের কথাগুলোকে, ভয়েসগুলোকে তুলে ধরা। এই সম্বন্ধে আপনার নেটওয়ার্কটা সম্বন্ধে একটু বলেন। প্রথমে আমি একটু বলতে চাই যে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে বাংলাদেশ অকুপেশনাল সেফটি হেলথ এনভায়রনমেন্ট ফাউন্ডেশন, আমাদের নাম দেখলেই বোঝা যায় যে আমাদের কাজ কি। আমাদের কাজ হচ্ছে পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা। আপনি বলছেন ওসি ফাউন্ডেশন। ওসি ফাউন্ডেশন কি দাঁড়ায়? মিনিং বাংলাদেশ অকুপেশনাল সেফটি হেলথ এন্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশন। আমরা পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা অধিকার নিয়ে কাজ করি। ওকে। তো আমাদের কাজের অনেকগুলো কাজের একটা কাজ হচ্ছে যারা দুর্ঘটনায় যে সমস্ত শ্রমিকরা আহত বা যে সমস্ত নিহত শ্রমিকদের পরিবার, তাদেরকে যে ভিকটিম তাদের রাইটসকে এস্টাবলিশ করে, তাদের কম্পেনসেশন বা ক্ষতিপূরণের অধিকারকে নিশ্চিতে সহায়তা করা, এবং তাদের সামাজিক পুনর্বাসন সহ তাদের যে লিগ্যাল জাস্টিস, যে ন্যায় বিচার পাওয়ার অধিকার, সেই কাজগুলোকে কিভাবে করেন? এগুলো আমরা সাধারণত এই যারা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত, যেমন রানা প্লাজা এবং তাজরিনের যে সমস্ত শ্রমিকরা 2013 সালের 24শে আপনার এপ্রিল যে মর্মান্তিক ট্র্যাজেডির মাধ্যমে যারা অনেকে নিহত হয়েছেন বা আহত হয়েছেন, ওদের মতো যারা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদেরকে আমরা একটা ভিকটিম নেটওয়ার্কের মতো তৈরি করি, এবং এই নেটওয়ার্কের ভিতরে তাদের এই নেটওয়ার্কের মাধ্যমে আমরা কনভেনশন করি 2013 সালে। এটা এই পার্শ্ববর্তী বিয়াম ফাউন্ডেশনে, সেখানে প্রায় 200 শতাধিক ভিকটিম নিয়ে তারা একটা নেটওয়ার্ক তৈরি করে, রানা প্লাজা ভিকটিম রাইটস নেটওয়ার্ক। এবং এই নেটওয়ার্কের মাধ্যমে সেখান থেকে তাদের যে ইস্যুসগুলো, কারণ আমরা দেখতে পাই যে সচরাচর যখন কোনো দুর্ঘটনা ঘটে, ভিকটিমদের পক্ষে অন্যরা কথা বলেন, যারা সংশ্লিষ্ট স্টেক হোল্ডার, কিন্তু ভিকটিমদের ভয়েসটা, ভিকটিমরা কী চায় সেটা কিন্তু ভিকটিমরা যদি না বলে তাহলে বোঝা যায় না যে আসলে তাদের চাহিদা কী, তাদের প্রত্যাশা কী, এবং তাদের জন্য করণীয় কী। তো সেই কাজগুলোকে সংঘবদ্ধ করার জন্য আমরা এই ধরনের ভিকটিম নেটওয়ার্ক, মানে আপনার ক্যাপাসিটি বিল্ডিং ও রাইটস প্রমোশনে আমরা কাজ করি। রাইটস প্রমোশন, রাইটস অ্যাওয়ারনেস বিল্ড আপ এবং
রাইটস প্রমোশন এবং তাদের যে অধিকারগুলো সমাজে তাদের চাহিদা এবং অধিকারগুলোকে তারা যেন নিজের মাধ্যমে বলতে পারে সেই স্পেসটা আমাদের তৈরি করে দেয় এবং রানা প্লাজা এবং নেটওয়ার্ক তারই একটা মাধ্যম। রানা প্লাজা ঘটনার পরে তো আপনার সারা বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি হলো এবং এই ছবিগুলো আমরা দেখলাম, যারা আটকা পড়েছে বা নিহত হয়েছে তাদের ছবি, বিল্ডিং ধসে পড়েছে, তারপরে বেরিয়ে আসলো যারা অবৈধভাবে এইসব বিল্ডিং করেছে। এটা আন্তর্জাতিকভাবে একটা আলোড়ন সৃষ্টি করলো। তারপর তো অনেক ঘটনা ঘটেছে। তো আজকে আমাদের সাথে ওয়াশিংটন ডিসি থেকে সাথে আছেন শাওনা বাদার ব্লাউ। I'm glad that you connected with us today. Within few days we will have this Rana Plaza Day on 24th of April. You work for Solidarity Center in USA, and first thing I want to know from you, international respond after the Rana Plaza incidents, how the world reacted and how Bangladesh reacted after the incidents. What do you think? Especially tell me about the international community very positively responded to the survivors and try to help. Tell us what your organization does. Well, thank you so much for having me, and it's an honor to be with Ripan Chowdhury, the executive director of OSHI, and also our brother and sister who are leaders in the Bangladesh victim network that OSHI supports. So it's great to be here, and thanks for asking. The Rana Plaza disaster nearly 10 years ago today was the worst industrial disaster the world had seen in 100 years. And the workers around the world and in Bangladesh in particular reacted very strongly because we know that around the world, millions of workers face unsafe working conditions every day. And we know that in Asia alone, sadly, every single year, 1.2 million people just in Asia die or are injured at work. And very often there is no compensation or very little compensation. And so what happened when the world saw Rana Plaza was that workers' movements and health and safety activists like OSHI and others across the world got together to demand improvements, especially from international companies. If companies are going to be saying, well, we would like to choose Bangladesh or we want to choose Cambodia or choose Mexico to make our goods, well, they owe it to the peoples of these countries to create safe working conditions. No one should have to die for a job, and no one should have to risk illness for a job. So the reaction globally was very swift, put a lot of pressure on international companies that were sourcing, particularly in the garment industry in Bangladesh, for change. So from your point of view, you are you're talking to buyers from the United States or other countries or Europe, asking them to be what to do in this such situation, these conditions. What do you expect you to do, the international community, not the community, but they were like Walmart and others. What do you do? What do you talk to them? What do you say to them? Because Rana Plaza did produce many materials for many of those companies in abroad. Many companies in Europe and the United States in particular. Well, we joined the victims networks across Asia and in Bangladesh in demanding that companies take responsibility for their sourcing and the conditions of work. It's not enough for Walmart or H&M or any international company to say, well, this is really about regulation in Bangladesh and the local company is responsible. Yes, Bangladesh government should do better and so should the local companies. But the international buyers are making millions and millions of dollars sourcing products in a country like Bangladesh. Right. And so they owe it to the people to make sure specifically that every factory that they source from has strong health and safety standards and particularly protects the fundamental human rights of those workers to speak up, speak out when they see dangerous conditions, refuse work if it's dangerous, and to form independent democratic unions free from employer interference and with the protection of government as their fundamental human rights. So your organization wants to talk to the owners
the government and international community. On three front they want to work together. Are you working on that, right, Rick? That's correct? The Solidarity Center works exactly in that way in 60 countries around the world with union organizations and victims organizations to specifically protect and promote the rights of workers to have safe and healthy, dignified working places. Mm-hmm. I think we see the results now. There's a lot of improvement. After Rana Plaza, the people have given their life, 1,100 or more than 1,100 people died. But as a result, we see a lot of new rules, regulation came in on safety, health issues, and other issues in factories. And these are understood better by the owners. And I think the contribution the international community or buyers are doing is helpful. Let me get back to them and see what they're facing now. তো আপনি বলেন তো যে এই ঘটনার পর থেকে আপনি কি দেখলেন আপনার ব্যক্তিগত জীবনে কি হয়েছে বা আপনি কি করছেন বর্তমানে? আমি এখন প্রতিবন্ধী, একজন ডিসেবল। আমি একটা ওষুধের দোকান করেছিলাম, সেটাও করতে পারিনি অসুস্থতার কারণে। এর ভিতরে মানে ফার্মেসি করেছিলেন? হ্যাঁ, ফার্মেসি করেছিলাম, সেটাও করতে পারতেছি না কারণ অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ আমার। কারণ চিকিৎসা করতে যে আমি প্রায় 3-4 আপনার কাজে ওই রকম আগের মতো কোনো কাজে ফিরে যেতে করতে পারি না, আমি ফিজিক্যালি সম্ভব না। আমি 3-4 লাখ টাকা ঋণ। বয়স কত? 32 বছর বয়স। আচ্ছা, তো আপনি তখন 22 বছর বয়স ছিল যখন রানা? আচ্ছা আচ্ছা। তো এই 10টা বছরে আপনি কি করেছেন বলেন তো? এই 10টা বছরে আমি যেটা করেছি এর ভিতরে আমি রানা প্লাজা সার্ভাইভার অ্যাসোসিয়েশন নামে একটা সংগঠন করেছি, যে সংগঠনের দ্বারা প্রায় 400 শ্রমিক, আমরা যারা প্রতিবন্ধী, অসহায়, আচ্ছা, যারা আমাদের হাত পা অঙ্গহানি কাটা গেছে, এদেরকে নিয়ে আমরা কাজ করি। আমরা নিজেরাই নিজেদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করতেছিলাম। এর ভিতরে আমাদের 2 জন ফাঁসি দেওয়া শ্রমিক মারা গেছে এবং 12 জন বিনা চিকিৎসায় মারা গেছে প্রথম দিকে, এই অল্প কয়েকদিনের ভিতরে। আচ্ছা আচ্ছা। এর ভিতরে 400 জনের মধ্যে, এই 400 জনের মধ্যে? আচ্ছা আচ্ছা। এর ভিতরে আমাদের বর্তমানে ভিক্ষা করে শ্রমিক প্রায় 12 জনের মতো। তারা কোনো কাজে যেতে পারেনি, এখন ভিক্ষা করে সংসার চালাচ্ছে, মানে অনেক অসুস্থ, অসহায়। এর ভিতরে 2017 সালে রানা প্লাজা ক্লেম অ্যাডমিশনের যে একটা ছিল, রানা প্লাজা ট্রাস্ট, এটা গঠন হয়। আচ্ছা, তো এটা 2017 সালে। এর আগে কিন্তু শ্রমিকরা চিকিৎসা পায়নি। এর দিকে যা বাড়ি ঘর বিক্রি করে হোক, জমি বিক্রি করে, যেমনি হোক, তারা চিকিৎসা করেছে এই কয় বছর। তারা সরকার তো বেশ কিছু সহযোগিতা করেছেন। হ্যাঁ, সরকার যেটা করেছে আমি সেটা বলি। আমাদের ওয়ালমার্ট একটা ভায়ার 3 মাস পর 15,000 করে টাকা দিয়েছিল, এই যারা নাকি এটা ভিকটিম। সেই টাকাটা কিন্তু আমি পাইনি, কিন্তু আমার চিঠিতে রানা মঞ্জুরকৃত কমিশন, যেটা প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল এবং মঞ্জুরকৃত কমিশন, সেই কমিশন থেকে কিন্তু আমাকে এই 60,000 টাকা কেটে নেওয়া হয়েছে। আমি সেই টাকাটা কিন্তু পাইনি। মানে ওয়ালমার্ট যে টাকাটা কার মাধ্যমে দিয়েছিল? এটা বিকাশের মাধ্যমে। বিকাশের মাধ্যমে তো আপনার নামেই আসবে। জি, আমি তখন অসুস্থ, হসপিটালাইজড। প্রথম দিকে এখন পর্যন্ত পাননি না? তখনও পাইনি, তখনই তো দিছিল। তখন প্রথম যে টাকাটা দিয়েছে ওটা আসেনি আপনার কাছে? ওটা আমার আসে না, কিন্তু ওটা আপনার কাছে পাঠাবার দায়িত্ব কার ছিল? 1,17,000 টাকা এটা ওনারাই ওই বিজেপি সিম নিয়ে ক্যান্টনমেন্টের মাধ্যমে এটা দিছিল, আর্মির মাধ্যমে। হ্যাঁ, কিন্তু আমি তো যেতে পারিনি ওখানে, আমার নাম্বার দিতে পারিনি। তা আপনার পক্ষ থেকে কেউ? আচ্ছা, নম্বর দিতে পারেননি? হ্যাঁ, মোবাইল নাম্বার দিতে পারিনি, আমার আসতে নেই। কারণ আমি যারা মোবাইল নাম্বার দিয়েছে তারা, হ্যাঁ, যারা দিতে পারছে তাদের আসছে। আচ্ছা, আপনি মোবাইল নাম্বার দিতে পারেননি, এটা কি একটা কারণ হতে পারে? এটা কিন্তু আমার চিঠিতে কিন্তু ওটা আসছে, আমার 60,000 টাকা চিঠিতে উল্লেখ আসছে, কিন্তু আমার টাকাটা আমি কিন্তু টাকাটা পাইনি। 1,17,000 টাকা আমাকে নির্ধারণ করে মঞ্জুরকৃত কমিশন। আমার যে অবস্থা, আমার তো 2 মাসে ওই টাকাটা 1,17,000 টাকার চিকিৎসার লাগে না, প্রতি মাসে 10,000 টাকার আমার ওষুধ লাগে। আচ্ছা, প্রতি মাসে 10,000 টাকার বর্তমান ওষুধ লাগে, আগে তার অনেক বেশি লাগতো। আচ্ছা, কিন্তু আমার অবস্থা খুবই খারাপ অবস্থা, দিন যাচ্ছে আরও খারাপ হচ্ছে। এর ভিতরে আমার পরপর আমার সংসার ভেঙে গেছে। প্রথম যখন আমি রানা প্লাজা অ্যাক্সিডেন্ট করি, 3 দিন পরে, 4 দিন পরে আমার প্রথম স্ত্রী চলে যায়। এরপরে 16 সালে বিয়ে করি, ওই ঘরে আমার একটা বাচ্চা আছে। এরপরে 18 সালে ওই স্ত্রী আমাকে ছেড়ে চলে যায়, এই অবস্থা। এরপরে 18 সালে শেষের দিকে আমি একটা বিয়ে করি। আপনি 3টে বিয়ে করেছেন? হ্যাঁ, আমি 3টে বিয়ে করেছি। আচ্ছা, আমার তৃতীয় স্ত্রীও এই যে 2 মাস হলে চলে গেছে। কেন চলে গেছে সেই বিষয়গুলো আমি বলি। 1 নম্বরে হলো আমার অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। 2 নম্বরে হলো আমি অসুস্থ,
আমি বিছানায় পড়ে থাকতে হয়। মানে আপনাকে নার্সিং করতে হয়, মানে কেউ দেখাশোনা করতে হয়? হ্যাঁ, আমি পরের উপর নির্ভরশীল। আচ্ছা আচ্ছা। এবং আমি ট্রমাটাইজ, কারণ এগুলো ভুলতে পারি না। নিজের চোখে দেখেছেন তো এগুলো ভুলতে পারি না। আমার বন্ধু ফয়সালের লাশ ওকে যখন বের হয়, ওর মাথার মগজ সিটা বের হয়েছিল, এই স্মৃতি আমি এখনো ভুলতে পারি না। আপনার কি কোনো মেডিকেল ট্রিটমেন্টের সাথে সাথে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট হয়েছে? না, আমরা যেটা করেছি, যেটা রানা প্লাজা সার্ভাইভ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা কয়েকবার একটা মেডিকেল টিমের ব্যবস্থা করেছিলাম, কিন্তু আমাদের অল ওভার আমরা পাইনি চিকিৎসা। আচ্ছা আচ্ছা। এবং আমরা যেটা ট্রাস্ট ফান্ডে যে এখনও যে চিকিৎসাটা চলতেছে, এটা সামান্য নগণ্য, একেবারে নগণ্য। এই চিকিৎসা কোথায় করেন? এটা ওরা সরকারি হসপিটালের মাধ্যমে করায়, কিন্তু যে চিকিৎসাটা করায় আসলে সেই সঠিক চিকিৎসা পাই না আমরা। আচ্ছা। এবং ওরা একটা ফার্মেসির সাথে ডিল করছে, সেই ফার্মেসির সাথে ওষুধ নিতে হবে, এবং যে ওষুধ আমার লাগবে সেই ওষুধ না লাগলেও অন্য ওষুধ দেবে তারা, আমার কাজ করুক আর না করুক ওষুধ আমার শরীরে। এবং আমার যে ডাক্তার প্রয়োজন নাই সেই আমার সেই ডাক্তারই দেখাইতে হবে। আমি নিজে চাইলে আমি ভালো ডাক্তার দেখাতে পারবো না। মানে ঠিক মতো কাজ করছে না আপনার জন্য। দর্শক, আলোচনা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আবারও আমন্ত্রণ আমাদের এই আজকের আলোচনায়। Let me talk to Shaun. So we're specifically occupational safety came out after issue came out very strongly after Rana Plaza, and as far the Bangladesh is concerned, tell us very specifically what are the things your organization is doing as far as the Bangladesh ready-made garments industry is concerned. Thank you. First, we are really proud to partner with the Oshi Foundation in part of an Asia-wide network called the ANROV Network, which has 50 organizations across 15 countries that are both victim organizations as well as trade unions who are partnering together to demand accountability from brands and from governments to change laws and compensation to protect victims and to prevent accidents and tragedies. In Bangladesh, we are a part of a team on the ground that supports workers' rights to organize independent unions, which are for 200 years the primary and most effective way to prevent workplace accidents, or to make sure that people in a workplace have the right and knowledge and understanding about what health and safety standards are and what they should be demanding of their employers and of governments. We are proud to have supported the development of 124 independent democratic unions just in the garment industry alone, who are actively fighting for better, safer working conditions. Sadly, in Bangladesh, 10 years after Rana Plaza, the objective conditions and the fundamental human right to form independent unions is still extremely difficult. There is a lot of retaliation against union organizers. They are blacklisted. They are often harmed physically and traumatized emotionally. Young women, young men who are just speaking up for their fundamental rights guaranteed in the laws of Bangladesh. And this is really critically important to change if we're going to see a sustainable, healthy, and safe workplace environment for everyone in the country. So we really call on the government of Bangladesh and all companies in Bangladesh, as well as the international brands that are purchasing products and supplying and buying from Bangladesh, that they pay specific attention to making sure that all the laws and all the practices protect Bangladeshi workers' right to speak up and speak out and form unions. So, okay, is that working out for you? Well, I would say that the labor movement of Bangladesh has a long tradition, goes back to the independence movement of the country across many sectors, garment, tea, et cetera, in the country. And I think that with a little bit of support, but also a little bit of respect coming from the different parties in the country, the labor movement is very well poised in Bangladesh to help make sustainable change in the country for positive development outcomes, good economic opportunities for working people, and the fundamental expansion of human rights into the workplaces. We appreciate
that what initiative you're taking for negotiation and talking to the government or the owners and the international community. I think this will definitely give some good results eventually and build awareness. And once it start moving in a better speed. And after Rana Plaza, such horrible incidents didn't happen because of the awareness. And we should all appreciate what you people are doing from abroad, solidarity with the workers here. And I'd like to thank you very much for talking to us today. Let me get back to these people and listen to them. Yes, thank you so much. Thank you for having me. You're welcome. উনি যে কথাগুলো বললেন যে ওখানকার ওয়ার্কার ওদের যে অর্গানাইজেশন আছে সেটা এখানকার মালিক পক্ষের সাথে বা ওয়ার্কারের সাথে কাজ করছেন, ইউনিয়ন করতে পারছে না, ইউনিয়নটা ওরা শক্তভাবে করতে পারছেন এটাও উনি বললেন, বিকজ ইউনিয়ন করার মতো অবস্থা এখানে তৈরি হচ্ছে না, হলে হয়তো ভালো হতো। ওনারা সেটাই চায় যে ওয়ার্কারদের কথাগুলো যেন পরিষ্কারভাবে একটা প্ল্যাটফর্মে এসে শোনা যায়। আমি আপনার কাছে জানতে চাই, উনি তো বলছিলেন, উনি কথাগুলো শেষ করেননি, উনি যে কথা বলছেন ওখান থেকে আমি ধরি আপনার সাথে কথা বলি, যে উনি বলছেন যে উনি শারীরিকভাবে অসুস্থ হওয়ার পরে ওনার চিকিৎসা ব্যবস্থা বা টাকা পয়সা যেটা পাবার কথা সেটা তো প্রথম দিকে পাননি, আর তারপরে কথা হচ্ছে যে উনি পরবর্তীতে যে বছরগুলো যেগুলো চেষ্টা করেছেন, দোকান করার চেষ্টা করেছেন বা অন্যান্য কাজ করেছেন সেগুলো পারছেন না শারীরিক কারণে। আপনার অভিজ্ঞতাটা একটু বলেন আমার দর্শককে। কারণ আমি ওইখান থেকে যখন 24 এপ্রিলে হয় ওটা ভাঙ্গার পরে আমার মেরুদণ্ডের হাড় ফেটে যায়। কারণ এই অবস্থা অনেক বেশিরভাগ শ্রমিকদেরই, মানে শুধু আমার না, শত শত শ্রমিকেরই হাত নাই, পাও নাই, হয়তো আমাদের উপরে ভালো, কিন্তু যেরকম মনে করেন আমার মেরুদণ্ডের হাড় ফাড়া, আবার আমার কিডনি ড্যামেজ হয়ে গেছিলো, ওইটা অপারেশন করা, এরকম অনেক শ্রমিকই। কিডনি অপারেশন করতে কারা করলো এটা, কারা হেল্প করেছে? এটা হেল্প করেছে গণস্বাস্থ্য কেন্দ্রে, এটা আমার অপারেশন হয়েছে। হ্যাঁ, আর এই যে টার্স, এটা মানে এটা দুজনে সংযুক্ত করেই আর কি আমার এটা অপারেশন করা হয়েছে, কিন্তু শুধু অপারেশনই করছি, কিন্তু তারপরেও আমি বসতে পারি না, বেশিক্ষণ বসে থাকতে পারি না, হাঁটতে পারি না, মানে কোনো ইয়েতে আমি এক দাঁড়ছে কোনো কিছু করতে পারি না। এমনি আমি চাকরি নিতেও গেছিলাম, হ্যাঁ প্রচণ্ড ব্যথা হয়, যে এভাবে বসে থাকলে আমার গায়ে জ্বর এসে যায়। এখন কি অসুবিধা হচ্ছে? হ্যাঁ, এই যে অসুবিধা হচ্ছে, তাড়াতাড়ি শেষ করতে হবে তাহলে। কারণ আমি চাকরি নিয়েছিলাম, চাকরি নেওয়ার পরে আমি 3 দিন ডিউটি করি, ডিউটি করা অবস্থায় আমি অজ্ঞান হয়ে আবার পড়ে যাই। কাজে গিয়েছিলেন? হ্যাঁ, কাজে গেছিলাম। ওইখান থেকে আমি সরকারি হাসপাতালে ওইখান থেকে আমার নিয়ে ভর্তি করার পরে আবার ওইখানে আমার 4 দিন ভর্তি রাখছিল, তারপরে থেকে আমি আর কর্মক্ষেত্র করতে পারি না। এখন আপনার আয়ের মানে সূত্রটা কি, কোথায় সংসার চলে কিভাবে? সংসার চলে, আমরা স্বামী স্ত্রী দুইজনেই রানা প্লাজারে চাকরি করতাম। ওইও অসুস্থ, কিন্তু অসুস্থ হইলেও আমার চাইতে ও একটু ভালো আছে, কিন্তু তারপরে ওর কানের পর্দা ফেটে গেছে, ওই ভীমের বাড়ি লেগে ভাঙার পরে টেনশন করে, আর্থিক অবস্থায় টেনশন করে ওই 2বার স্ট্রোক করছে। তারপরেও এখন মনে করেন যে লোকাল একটা ফ্যাক্টরি, মানে দোকানের মতো। ওনার কাজটা কি ছিল, কি কাজ করতে পারে? ওই সিকিউরিটি গার্ড ছিল। ওখানে সিকিউরিটি গার্ড ছিল, এখনো বর্তমানে ওইখানে সিকিউরিটিতে। হাঁটাচলা করতে পারেন, কাজ করতে পারেন? হ্যাঁ, হাঁটাচলা করতে পারে, কিন্তু মানসিকভাবে মানে একটু এই জন্য ওই ফ্যাক্টরি থেকেও মাঝে মাঝে মানে ওরে না করে দেয় যে আপনার মতো লোক আমাদের প্রয়োজন নাই। তারপরেও হাতে পায়ে ধরে যেভাবে হোক রয়েছে। এখন মনে করেন, আপনার কি ছেলে মেয়ে আছে? হ্যাঁ, 1 ছেলে 1 মেয়ে। ওদের বয়স কত? মেয়ের বয়স এই যে 14 বছর, ছেলের বয়স এই 8.5 বছর। স্কুলে যাচ্ছে? স্কুলে কিভাবে দিব, কারণ আমাদের তো আর্থিক অবস্থাই নাই। যেটুক জায়গা ছিল ওটুকে যখন রানা প্লাজার ভাঙলো তখন 5-6 মাস ওইখানে ট্রিটমেন্ট করে, ট্রিটমেন্ট করার পরে ট্রিটমেন্ট বন্ধ হয়ে যায়। তারপরে মনে করেন যে কয় টাকা আগে ইনকাম করা ছিল রানা প্লাজার ভালো থাকতে, সে টাকা ভেঙেও আমি চিকিৎসা হয়েছি। তারপর শ্বশুরবাড়ির জায়গা ছিল স্বামীর, সে জায়গা বিক্রি করে আইনাও আমার চিকিৎসা করানো লাগছে। তারপরে সে গণস্বাস্থ্য আর ওই যে ট্রাম্পস, ওইটাই আমার আর কি সহজে ট্রাস্ট, একটা রানা প্লাজার যারা দুর্ঘটনায় যারা সার্ভাইভার তাদের লং টার্ম চিকিৎসার জন্য ট্রাস্ট আছে, কিন্তু ওইখানে মানে আমাদের পরিপূর্ণভাবে চিকিৎসা পাচ্ছি না আমরা। আচ্ছা আচ্ছা। এখন এই অবস্থায় আছে, কিন্তু আমাদের মনে করেন যে এখন শরীরের অবস্থা, মানে আমাদের কর্মক্ষেত্র করার তো সম্ভব না।
মানে কাজ করার প্রতি সম্ভব না। আমি আমার নিজের জামা কাপড় কাচতে পারি না। আচ্ছা আচ্ছা। মানে এই ইয়েতে মানে সংসারের অনেক অসুবিধা হচ্ছে, স্বামী স্ত্রীর ভিতরে, সন্তানদের ভিতরে মানে অনেক সমস্যায় তৈরি হচ্ছে। এই যে কথাগুলো বলছেন, এর পরিপ্রেক্ষিতে আপনারা কিভাবে ওদেরকে হেল্প করার চেষ্টা করছেন? এখন দেখতে হবে যে রানা প্লাজায় যারা সার্ভাইভার, যারা প্রায় 1500-1600 অধিক আছে এবং প্রায় 1130-এর উপরে হচ্ছে গিয়ে ভিকটিম ফ্যামিলি রয়েছে, তাদের ফ্যামিলি মেম্বার মা আছে, ছেলে আছে, হয়তো স্বামী আছে, ওয়াইফ মারা গেছে, বা স্বামী স্ত্রী দুজনে মারা গেছে, এখন নানা নানির কাছে আছে। এই যে প্রায় 3-3,500 ভিকটিম ফ্যামিলি, ভিকটিম সার্ভাইভার সহ এদেরকে আসলে তারা যেই পরিমাণ সাহায্য সহযোগিতা পেয়েছিল সব তাদের চিকিৎসার তলে চলে গেছে। তাদেরকে যারা তাদেরকে সহায়তা করছে বিকল্প কর্মসংস্থান, সেগুলো নষ্ট হয়ে গেছে কোভিডের সময়। এখন তাদের জন্য দরকার, এদের পক্ষে যারা এখন সার্ভাইভার তাদের কর্মক্ষমতা তারা পার্মানেন্টলি হারিয়ে ফেলেছে, তাদের জন্য একটা বিশেষ ধরনের স্কিম দরকার। যেমন সরকার রানা প্লাজা, তাহলে উনি কি ধরনের কাজ করতে পারবেন? ওনার পক্ষে এখন আর বসে লং টাইম কোনো কাজ করতে পারবেন না। ওনাকে এমন একটা জায়গায় কাজ করতে হবে যেখানে উনি খুব ফ্লেক্সিবল, তিনি তার নিজের সেলফ এমপ্লয়েড হতে পারেন বা ফ্লেক্সিবিলি কাজ করতে, এরকম একটা জায়গায় যেতে হবে ওনাকে। তো এই জন্য এনাদের জন্য ওনাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ চিকিৎসার বিরাট খরচ। যদিও ট্রাস্টের মাধ্যমে কিছু কিছু সহায়তা, কিন্তু সেটা পর্যাপ্ত না। ওনাদেরকে কারা আছে এই ট্রাস্ট হচ্ছে গিয়ে বায়ার্স এবং সরকার এবং যারা গার্মেন্টস সংশ্লিষ্ট তারা মিলে এই ট্রাস্টটা তারা চালায় আর কি, কন্ট্রিবিউশন করে। তো সেখানের যে চিকিৎসা, দীর্ঘমেয়াদী চিকিৎসার যে কমিটমেন্ট, সেটাও শক্তিশালী না। সুতরাং তারা সেখান থেকে কিছু কিছু সহায়তা পায়। এটাকে আর রিফর্ম করা দরকার ট্রাস্টটাকে, যাতে তাদের ভিকটিমদের রিপ্রেজেন্টেশন থাকে সেখানে, এবং ভিকটিমরা যাতে সেখান থেকে ডিউ সার্ভিসটা পায়। আর 2 নম্বর হচ্ছে তাদের জন্য একটা লং টার্ম একটা সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিশেষ ধরনের যতদিন বেঁচে থাকবে তাদের সাপোর্ট, ইনকাম সাপোর্ট দরকার, তাদের সামাজিক নিরাপত্তা দরকার, ওয়েলফেয়ারের সাপোর্ট দরকার। ওইটা কোনো প্ল্যান আছে গভর্নমেন্টের? সেটার জন্যই আমরা এখন অ্যাডভোকেসি করছি। কারণ রানা প্লাজার ঘটনার পরে সবাই ফ্যাক্টরি, বিল্ডিং, ফায়ার সেফটিতে ফোকাস দিয়েছে, কিন্তু ভিকটিমদের কথা সবাই ভুলে গেছে পরের 2-3 বছরের পরে। এই সাইডটা দিয়ে ইমপ্রুভ করছে। আমি দেখলাম যে ফায়ার সেফটি নিয়ে অনেক কাজ হচ্ছে, বিল্ডিং ও ফায়ার সেফটিতে বেশ ভালো কাজ হচ্ছে। সার্বিকভাবে হেলথ এন্ড সেফটির যে ফান্ডামেন্টাল রাইটস যে ওয়ার্কারদের, সেটা কিন্তু এখন অনেক কাজ করার রয়েছে গার্মেন্টস সেক্টর সহ অন্যান্য সেক্টর। এবং শ্রম পরিদর্শন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে, এটা এখনও দুর্বল। এবং সার্বিকভাবে ওদের ট্রেড ইউনিয়ন করার অধিকার, যদি সেফটি কমিটি এবং ট্রেড ইউনিয়ন করার অধিকার থাকতো তাহলে তারা মালিকের সঙ্গে সোশ্যাল ডায়ালগে এঙ্গেজ হতে পারতো। তাহলে তাদের ট্রেড ইউনিয়ন করার কালচারটা কি বাংলাদেশে একেবারেই নাই, নাকি এটা করতে দিচ্ছে না? কি ব্যাপারটাকে বুঝতে, আমার দর্শকদের বলেন, আমি বুঝি না, দর্শকটা বুঝে। আমাদের যে শ্রম আইন, এটা তো মৌলিক একটা স্বীকৃত, আমাদের কনস্টিটিউশন এবং শ্রম আইনে স্বীকৃত আছে শ্রমিকরা সংঘবদ্ধ হওয়ার অধিকার পাবে এবং দর কষাকষি অধিকার, রাইট বেস একটা ইউনিভার্সাল রাইটস। আইএলও কনভেনশন 87-19 যেহেতু বাংলাদেশ রেটিফাই করেছে এবং সরকারের বৈশ্বিক দায়বদ্ধতাও রয়েছে। কিন্তু প্রবলেম হচ্ছে মালিকদের এই বিষয়টা ভীতি। তার যদি ইউনিয়ন হয়, তারা মনে করে যে তাদের কানাডায় কাজ করেছি, আমি ইউনিয়নের মেম্বার ছিলাম সবসময়, আমি ডিউজ দিয়েছি, ফি দিয়েছি, মাসে মাসে একটা ফি দিয়েছি, এবং আমি উপকৃত হয়েছি। মানে কোনো রকম ইউনিয়ন কোনো রকম বাড়াবাড়ি কিছু না। আমি জানি যে শিক্ষিত লোকজন, উকিল, বড় বড় উকিলরা সব মেম্বার, তারা আমাদের এই রাইটসগুলো বলতেছে, নেগোশিয়েট করতেছে, এই ছুটি ছাড়া নিয়ে ইত্যাদি কাজগুলো ভালোই তো হয়। কিন্তু আমাদের দেশে এখন এটা কালচারটা এখানে ডেভেলপ করেনি, কারণ আমাদের ইন্ডাস্ট্রিয়াল রিলেশনটাই তো ডেভেলপ করেনি। পরে তো ট্রাস্টের অভাব রয়েছে মালিক এবং শ্রমিকের ভিতরে, যেহেতু এখানে এক্সপ্লয়টেশনের রেট অনেক হাই। সুতরাং রানা প্লাজার ভিকটিমদের জন্য একটা স্পেশাল সোশ্যাল প্রোটেকশন স্কিম দরকার, যেটা গভর্নমেন্টই একমাত্র করতে পারে এখন। এবং তাদের যে জন্য যে ট্রাস্টটা রয়েছে, দীর্ঘমেয়াদী চিকিৎসাটা শক্তিশালী করে, তাদেরকে একটা কম ইনকামমুখী একটা জায়গা, ইনকাম সাপোর্টের দরকার, তাদের যদি সাপোর্ট দরকার। এইভাবে যদি করা যায়, আপনারা কোনো সাজেশন দিয়েছেন তাহলে আপনার ক্ষেত্রে বা আপনার ক্ষেত্রে আপনারা কি বলতে পারবেন যে কি করলে আগামী দিনগুলোতে আপনি মোটামুটি ভাবে বেঁচে থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন? আমাদের সরকার তখন থেকে এবং বিভিন্ন শ্রমিক সংগঠন বা সরকার তখন থেকে আমাদের বলছিল, এবং আমরা জানছিলাম, আমাদের দাবি ছিল হলো এক জীবনের আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ। আমরা বলেছিলাম আমরা যা সারা জীবন কাজ করতাম সেই পরিমাণ আমাদের ক্ষতিপূরণ বলছিলাম, সেটা 48 লক্ষ টাকার কথা বলছিলাম। আমরা বলেছিলাম যে আমাদের পুনর্বাসন করতে হবে, আমরা অক্ষম হয়ে গেছি বা আমরা কাজ করতে পারি না, আমাদের যে ট্রমাটাইজ বিভিন্ন সমস্যা, আমাদের তো সবারই কমার বেশি সমস্যা হয়েছে। যাদের 0% সমস্যা হয়েছিল তাদের এখন 80% সমস্যা হয়ে গেছে, অসুস্থতার কারণে বিভিন্ন সমস্যা হইতেছে।
দিন যাইতেছে, সমস্যা বাড়তেছে, অসুস্থতা বিভিন্ন সমস্যা বাড়তেছে, একটার পর একটা। তো এরপরে আমরা বলেছিলাম যে আমাদের আজীবন চিকিৎসা করাতে হবে। আমরা বলেছিলাম যে আমাদের যারা এত বড় দুর্ঘটনা ঘটাইলো, যে গার্মেন্টস মালিক, ভবন মালিক এবং যে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী ছিল, যারা এদের সাথে জড়িত, আমরা প্রত্যেকটা আসামির আমরা সর্বোচ্চ আমরা শাস্তির কথা বলেছিলাম, যে আমরা ন্যায় বিচার চাই। আমাদের এই দাবিগুলো ছিল। পত্রিকা দেখলাম যে রানা রিসেন্টলি জামিন পেয়েছে বোধহয়। আমরা এটার জন্য আমরা অবশ্যই ধিক্কার জানাই, যারা আমাদের এত বড় পুঙ্গ তৈরি করছে। গার্মেন্টস মালিকরাও তো জামিনে বের হয়ে গেছে, যারা আমাদের জোর করে ভবনে তুললো, যারা আমাদের এত বড়। আপনার মালিক কে ছিল? কোন গার্মেন্টসে আপনি কাজ করতেন? আমি নিউ ওয়েব স্টাইল লিমিটেড। নিউ ওয়েব স্টাইল লিমিটেড। ওয়েব স্টাইল লিমিটেড, আচ্ছা। তো ওনার মালিক এখন কোথায়? যে জামিনে বের হয়ে গেছে, এবং সরকার তাদেরকে প্রণোদনা দিয়ে বিভিন্ন বিজিএমতে সাহায্য করছে, তারা ফ্যাক্টরি তৈরি করছে আবার নতুন করে। তারা খুব ভালো আছে, দিন আয়েশ আরামে দিন কাটাইতেছে। আর আমার শ্রমিকরা, আমার অসহায় বন্ধুরা আজকে ভিক্ষা করে মরে। আর আমি রানা বোধহয় আবার চলে গেছে, আবার বোধহয় অ্যারেস্ট করেছে কিছু একটা, আবার অ্যারেস্ট করেছে চেম্বার আদালতে, হাইকোর্ট তাকে জামিনটা ক্যান্সেল করেছে। আমাদের অলরেডি আমরা এই পর্যন্ত আমরা 6 জন। বিজিএম এর সাথে আপনাদের বিজিএম এর সাথে আমরা অনেক কন্ট্রিবিউশন করেছি, অনেক কথা বলেছি তাদেরকে। আমরা অনেক আন্দোলন, মিছিল, মিটিং ওনাদের সাথে অনেক কিছু করেছি ওনাদের ওই করার জন্য। উনি আমাদেরকে 9 মাস পরে বেতন দিছে। তখন বিজিএম এর সভাপতি ছিলেন আতিক সাহেব, পরবর্তী মেয়র। তো উনি আজ পর্যন্ত রানা প্লাজা শ্রমিকদের বেদি বা আমাদের রানা প্লাজার ওইখানে আজ পর্যন্ত উনি যায় নাই, বা রানা প্লাজা শ্রমিকদের সাথে ওইভাবে কোনো কথা বলেন নাই। আচ্ছা, তখন দেখা করেছিলেন ওনার সাথে আমি দেখা করেছিলাম। 9 মাস পরে আমাকে একটা বেসরকারি টেলিভিশনে একটা নিউজ হওয়ার পরে 9 মাস পরে আমাকে বেতন দিছে। তাও আমি পুরো বেতন পাইনি, 9,000 টাকা পাইছি আমি। আচ্ছা আচ্ছা। আমার মানে ওই হিসেবে 3 মাস বেতনের দেওয়ার কথা ছিল, 3 মাসের বেতন, কিন্তু আমাকে মাত্র 1.5 মাসের বেতন দিয়েছিল। না, ধরেন আপনি নিজের এবং অন্যদের জন্য কাজ করছেন, বিক্রির জন্য কাজ করছেন, এটা খুব কম লোকই করতে পারবে। লিডারশিপটা খুব কম লোকের মধ্যেই থাকবে, যে আপনি নিজে কষ্ট থাকা অবস্থাতেও অন্যদের সাহায্য করার চেষ্টা করছেন। আমরা কিন্তু 6 জনের লাশ দাফন করেছি। আমরা এর ভিতরে 6 জনের লাশ দাফন করছি। এটা কিন্তু সাধারণ মানুষের কাছ থেকে, রিক্সাওয়ালা, ফেরিওয়ালা, ব্যানওয়ালা এদের কাছ থেকে সহযোগিতা নিয়ে। আচ্ছা, আমাদের পাশে কিন্তু কেউ আগে আসে নাই। আর আমাদের রানা প্লাজা সার্ভাইভ অ্যাসোসিয়েশনের পাশে কিন্তু কেউ 10 টাকা ওইভাবে বা ওই ধরনের আমাদের কিন্তু সহযোগিতা করে না। আমাদের কিন্তু ফান্ড নাই কোনো। তাহলে আপনাকে জিজ্ঞেস করছি, আপনি কি দেখতে চান? আপনি কি চান যে আপনার বা আপনার সাথে যারা অন্যান্য যারা এরকমভাবে আহত হয়েছেন তাদের জন্য আপনি কি দেখতে চান? সরকারের কাছে কি চান একটু বলেন। সরকারের কাছে আমাদের একটাই চাওয়া, যে আমাদের ক্ষতিপূরণ দিক, আমাদের একটা পুনর্বাসনের সবার ব্যবস্থা করে দিক। আর ভবন মালিক আর গার্মেন্টস মালিকদের আমরা ন্যায্য বিচার চাই, এটাই আমাদের দাবি। আর আমাদের সারা জীবনের চিকিৎসার ব্যবস্থা করে দিক, লং টার্ম চিকিৎসার ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা। না, আমার মনে হয় যে এই ব্যাপারে হয়তো আপনি একটু বলতে পারেন। আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। আপনার কাছে শুনতে চাচ্ছি, উনি যে বললেন যে উনি 3টা কথা বললেন, উনি আর কয়েকটা কথা বললেন। উনি তো অ্যাক্টিভিস্ট, আর উনি তো ভিকটিম, কষ্ট করে বসে আছেন এখানে, কষ্ট হচ্ছে বসতে। আপনি বলেন আপনার এই ব্যাপারে কি, যে এই যে ভয়েসটা, এই যে কথাগুলো, এগুলো উপস্থাপন করার জন্য, প্রেজেন্টেশন করার জন্য আপনারা কিভাবে সাহায্য করেন? আমরা আমাদের যে রানা প্লাজা ভিকটিম রাইটস নেটওয়ার্ক এবং সার্ভাইভারদের যে নেটওয়ার্ক, তাদের সঙ্গে আমরা যৌথভাবে তাদেরকে ক্যাপাসিটি বিল্ড করছি। তাদের ভয়েসটাকে তারা যেন বলতে পারে, সেই স্পেসটা তৈরি করে দিচ্ছি। এবং সরকারের কাছে তাদের মেসেজগুলি পৌঁছানোর জন্য যে সমস্ত সংলাপ বা অ্যাডভোকেসি, লবিং, সেই কাজগুলো আমরা করছি। এবং এমপ্লয়ারদের সঙ্গে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি, যাতে এদেরকে যেন ভুলে না যায়। আপনারা কি মানে ওনাদের সাথে মিটিং বা বিজিএমের সাথে মিটিং করার সুযোগ হয়? বিজিএমের সঙ্গে তো আসলে বিজিএমই তো ভুলে যেতে চায় রানা প্লাজার ট্র্যাজেডি বাংলাদেশে হয়েছিল, এই ধরনের একটা ঘটনাকে। সুতরাং তাদেরকে বারবার মনে করিয়ে দেওয়া এবং তাদের দায়িত্ববোধটা এই ক্ষেত্রে যে রয়েছে সেটাকে স্মরণ করিয়ে দিয়ে তারা যদি সচেতন হয়ে এদের পাশে দাঁড়ায়, সেটা একটা বড় একটা অর্জন হবে। সুতরাং সরকারের এই ক্ষেত্রে একটা লিডারশিপ রোল প্লে করার দরকার এদের ব্যাপারে। এবং আমরা প্রত্যাশা করি সরকার, পার্টিকুলার মিনিস্ট্রি অফ লেবার, এই জায়গায় এগিয়ে আসবে এবং তাদেরকে কীভাবে সামাজিকভাবে পুনর্বাসন করা যায়। আমাদের দুটো আছে, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন এবং আরেকটা যারা রপ্তানিমুখী শ্রমিকদের জন্য আরেকটা কল্যাণ ট্রাস্ট আছে, কিন্তু এদের সেই জায়গায় কোনো অ্যাক্সেস নাই। সেই জায়গায় কীভাবে একটা অ্যাক্সেস করে প্রায় আমাদের 1100 কোটি টাকা। এই দুটো অর্গানাইজেশন
লিড বাই কারা? এটা মিনিস্ট্রি অফ লেবারের আন্ডারে এই দুটো ফান্ড রয়েছে, মিনিস্ট্রির আন্ডারে আছে। হ্যাঁ, সুতরাং সেই ফান্ড থেকে যদি এদের জন্য একটা বিশেষ স্কিম করা যায়, কিন্তু এদেরকে পথে পথে ভিক্ষা করতে হয় না। সংখ্যা কত? বেশি নাই, 4,000 হবে সব মিলিয়ে, সব মিলিয়ে 4,000 এবং সার্ভাইভ মিলে এই 4,000 লোককে সরকার এদের টেক কেয়ার করতে পারে। এটা তো বাংলাদেশে ইম্পসিবল, সরকারের পক্ষে সম্ভব। হ্যাঁ, সুতরাং রোহিঙ্গা দেখেন কত রোহিঙ্গা লোকজন এসে উঠছে, তাদেরকে তো রাখতে বাধ্য। আমরা তো রোহিঙ্গার সাথে খারাপ হয়ে গেছি। রোহিঙ্গাকে তো অনেক জায়গায় থেকে অনেক সাহায্য সহযোগিতা করতেছে, আন্তর্জাতিকভাবে সাহায্য সহযোগিতা। আমাদের তো কেউ কোনো কিছু দিয়ে সাহায্য সহযোগিতা করছে না। আমরা তো এখন বেঁচে আছি মরার মতো, যদি মারাও যেতাম তবু ভালো হতো। এই দিনগুলো তো আর দেখা লাগতো না। আমার মনে হয় যে ইন্টারন্যাশনাল কমিউনিটি, তারপরে মানে বিজিএমএ বা অন্যান্য সংগঠন যারা আছে, হ্যাঁ, এরা যারা আছে, সরকার মিলে যদি এদের জন্য একটা বিশেষ ধরনের স্কিম তৈরি করে, তাহলে ওনাদের আসলে রাস্তায় রাস্তায় গিয়ে দাবি দেওয়ার বলার মতো প্রয়োজন হয় না। সেই জন্য পুনর্বাসন একটা বিশেষ স্কিম দরকার, যেটা তাদেরকে লাইফ লং সাপোর্ট দিবে বিভিন্ন ধরনের ক্ষেত্রে। মানে দর্শকরা অনেক কথা শুনলো। 24 তারিখে আসছে রানা প্লাজার 10 বছর, এবং 10টা বছর চলে গেছে। যারা মারা গেছেন 1135 জনের মতো বোধহয় হিসাব পাওয়া গেছে। আর কিছু আছে চেনা যায়নি, জানা যায়নি, বরাবর ক্যাজুয়াল লেবার ছিলেন বা ইরেগুলার লেবার ছিলেন, যাদেরকে শনাক্ত করা যায়নি। তারা যারা মিসিং হয়েছে, কারণ সেখানে তো ডাটাবেস ছিল না, কত ডাটাবেস ছিল, সেই কারণে ওই ওয়ার্কাররা নিখোঁজই রয়ে গেছে, তাদেরকে আইডেন্টিফাই করা যায়নি। হ্যাঁ, অনেকে তো ছবি নিয়ে, আমি দেখতাম যে এখনো ছবি নিয়ে অনেকে ঘুরে, যখন রানা প্লাজা ডে হয় ছবি নিয়ে আসে আত্মীয়স্বজনরা। সেটাই। যাই হোক, আমরা আশা করব যে এই একটা সমাধান সরকারের চেষ্টায়, আন্তর্জাতিক কমিউনিটির চেষ্টায় একটা সমাধানে আমরা পৌঁছতে পারবো। এত 4,000 লোক খুব একটা বেশি না, এদেরকে যদি সাহায্য সহযোগিতা করা যায়, তাহলে তাদের ব্যক্তিগত জীবনে, তাদের পারিবারিক জীবনে যে সুস্থতা আসবে, সাথে সাথে দেশের জন্য একটা মঙ্গলকর। আপনাদের তিনজনকেই এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেকগুলো কথা বললেন। আগামী 24 তারিখে আমাদের রানা প্লাজার 10 বছর হবে। আপনি কষ্ট করে এসছেন, আপনি বসে থাকতেও কষ্ট হচ্ছে, এটা বুঝতে পারি। প্রিয় দর্শক, আমরা আশা করব সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো এবং আন্তর্জাতিক কমিউনিটি একত্র হয়ে এই 4,000 লোকের একটা ব্যবস্থা হোক, এটাই আমরা চাই।